দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম আছে। এখানে খুব অল্প কিছু মানুষ বসবাস করে। গ্রামের মানুষরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, একে অপরের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যখন মাঠের ধান বা সবজি কাটার সময় আসে, তখন সবাই মিলে পালা করে একে অপরের কাজ সম্পন্ন করে। গ্রামের অধিকাংশ ঘর কাঁচা মাটির, মাত্র ২-৪টি পাকা বাড়ি আছে। গ্রামটির রাস্তাঘাটও পুরো মাটির তৈরি। সবার বাড়িঘর একে অপরের থেকে বেশ দূরে হলেও তবুও সবাই মিলে একে অপরের বাড়িতে যাতায়াত করে। গ্রামের একদিকে শুধু ফসলের মাঠ আর অন্যদিকে মানুষের বসতি। গ্রামে বিদ্যুৎ খুবই কম থাকে, প্রায়ই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন মানুষরা প্রদীপ বা কুপিবাতি জ্বালিয়ে নিজেদের কাজ চালায়। বৈশাখ মাস প্রায় শেষ হয়ে এসেছে, তাই গ্রামের মানুষরা গরমে এখন ঘরের বাইরে খাট বা খাটিয়া পেতে শুতে শুরু করেছে। বিদ্যুৎ চলে গেলে তারা একসঙ্গে বসে গল্প করে। আজ সন্ধেতেও গ্রামের বিদ্যুৎ চলে গেছে। ৩জন গ্রামবাসী গ্রামের বড় গাছটার তলায় বসে গল্প করছিল। আরে, এ তো রোজকার নাটক শুরু হলো। সন্ধ্যা হলেই বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। কিন্তু এ কি, শৈলেন্দ্র কাকা তো এখনো এলেন না। শৈলেন্দ্র কাকার গল্প না শুনলে একদম জমে না। আরে ওসব গল্প নয় রে, ওগুলো আসল ঘটনা। আরে ছেড়ে দে, আমার তো মনে হয় ওসব সত্যি কিছু নয়। চোখের সামনে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু থাকে, এটাই তুমি বিশ্বাস করো না, তাই এমন বলছো। গতবার ভুলে গেছো নাকি কুমড়োখালি নামের জায়গার একটা কুঁয়োতে পিশাচের গল্পটা শৈলেন কাকা বলেছিলেন? এর মধ্যেই একজন বৃদ্ধ এসে হাজির হলেন। আরে দেখো, শৈলেন্দ্র কাকা এসে গেছেন। কি খবর কাকা, কেমন আছেন? বসুন বসুন, আমরা আপনারই কথা বলছিলাম। আবার বিদ্যুৎ চলে গেছে। আমরা ভাবছিলাম আজ হয়তো আপনি আসবেন না। আপনি না এলে তো আমাদের আড্ডাই জমে না। আমি বয়সে তোমাদের বড় হতে পারি, কিন্তু তোমাদের মতো তরুণদের সঙ্গে বসে গল্প করতে আলাদা মজা আছে। বুড়োদের সঙ্গে বসে সারাদিন অন্যের নিন্দা করতে আমার ভালো লাগে না। কাকা, আপনার গল্প শোনার পর তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে কাকা, আজ নিজের চোখে দেখা কোনো ভূতের কাহিনী শোনান। ঠিক আছে, আজ আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা বলি। তখন আমি একেবারে তরুণ। একদিন প্রবল বৃষ্টির দিনে আমি আমার বন্ধু মাধবের বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। কাদায় পা এগোতে চাইছিল না, চিটচিটে কাদাতে পা বসে যাচ্ছিল। তখন আমি ভেবেছিলাম অন্য রাস্তা ধরব, যেটা পাথর বিছানো হলেও জঙ্গলের ভেতর দিয়ে গেছে। মাধবের বাড়ি পৌঁছনোর জন্য ওই পথই একটাই উপায় ছিল। তাই আমি জঙ্গল পথে হাঁটা শুরু করলাম। বৃষ্টির অন্ধকারে চারপাশ নিস্তব্ধ, কেবল বৃষ্টির শব্দ আর কিছু ঝিঝি পোকার ডাক। আমি ভিজতে ভিজতে সামনে একটা ভাঙাচোরা ঘর দেখতে পেলাম। তার নিচে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি আরেকজন মানুষও এসে হাজির। ভাই, আপনি তো পুরো ভিজে গেছেন। আরে বলবেন না, বৃষ্টি তো মহা সর্বনাশ করল। আমরা কথা বলছিলাম, হঠাৎ আকাশে বাজ পড়ার সঙ্গে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু বারবার সেই সুরেলা গলার আওয়াজ গমগম করতে লাগল। আপনি শুনলেন? হ্যাঁ, মনে হচ্ছে কোনো মেয়ে হয়তো খেলতে খেলতে জঙ্গলে ঢুকে পড়েছে। কিন্তু তার গলায় যে অদ্ভুত ভয়ানক সুর ছিল, তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আওয়াজ ধীরে ধীরে কাছে আসছিল। সেই লোকটা বলল, চলুন দেখে আসি, হয়তো বিপদে পড়েছে। আমরা দুজনে খুঁজতে বেড়ালাম। আমি সংশয়ে ছিলাম, কিন্তু সে একেবারে বনের বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেল। বিদ্যুতের আলোয় হঠাৎ দেখি বাঁশঝাড়ের ভেতর এক ভিজে চুলওয়ালা ছোট্ট মেয়ে স্থির দাঁড়িয়ে আছে। পরক্ষণেই ঝড়ো বাতাসে বাঁশ ভেঙে রাস্তার ওপর পড়ল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি ভয়ে থমকে গেলাম, কিন্তু লোকটা বেপরোয়া হয়ে বাঁশটা পেরিয়ে ওদিকে চলে গেল। সে আমাকে ডাকতে লাগল। কিন্তু আমার মনে পড়ল, রাতে বাঁশঝাড়ের ভেতর পড়া বাঁশ কখনো পেরোতে নেই। এ বড় অশুভ সংকেত। আমি আস্তে আস্তে পিছিয়ে আসতে লাগলাম। তখন হঠাৎ বিদ্যুতের আলোয় দেখি লোকটা বাঁশের উপরে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছে। সেই হাসির সঙ্গে মিলেমিশে সেই ভয়ানক গানের আওয়াজ। আকাশে মেঘ গর্জে, রাতভর বৃষ্টি ঝরে, কেউ রেহাই পাবে না। আমার বুকের ধড়ফড় বেড়ে গেল।
আমি দৌড়ে প্রাণ বাঁচালাম। যদি তখন আরেকটু দেরি করতাম, হয়তো আজ আমি এখানে তোমাদের সঙ্গে বসে গল্প করতে পারতাম না। কিন্তু কাকা, আপনি বাঁশটা পার হলেন না কেন? সুধীর, তুমি জানো না, রাতে বাঁশঝাড়ের মধ্যে যদি কোনো বাঁশ রাস্তার উপর পড়ে থাকে, সেটা পেরোনো মানেই মৃত্যুকে ডেকে আনা। বাঁশের বনে রাতে বাঁশের ভূত থাকে, তারা ইচ্ছে করে বাঁশ ফেলে পথিককে ডাক দেয়। যে ভুল করে পেরিয়ে যায় সে আর ফিরে আসে না, সারা রাত সেই বাঁশঝাড়ে ঘুরে বেড়ায়, আর অবশেষে চিরদিনের জন্য ওই জঙ্গলের সঙ্গে বাধা পড়ে যায়, আর বেঁচে ফেরে না।